নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলেছি বাপের বাড়ির উদ্দেশ্যে। কলকাতায় এসেছি আজ 5 দিন হলো, থাকবো তো মাত্র 10 দিন। তো এতদিন পরে এসে একটি বারও যদি নিজের জায়গায় না যাওয়া হয় তাহলে তো আর ভালো লাগে না, তাই না? আর তারপর এবার আমার বড়মা বাবুও এসেছে বাড়িতে, তাই একবার একটু দেখা করার উদ্দেশ্য ছিল আর কি। তো বেরিয়ে পড়েছিলাম সকাল, এখন ধরুন ওই 11:30 নাগাদ বাজে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে নিজেদের মার্কেটটা পার হয়ে এই যে কচুয়া মোড়ে এসেছি। তো এখান থেকে যাব সোজা হাবড়া স্টেশনে। হাবড়া থেকে ব্যাস একটাই আর স্টেশন, জায়গার নাম সংহতি স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। খুব সুন্দর একটা পছন্দের জায়গা, এখানেই কেটেছে আমার শৈশব। ছোটোবেলায় আমি এখানেই থাকতাম এবং এখানকারই একটা স্কুলে পড়াশোনা করতাম। কলকাতায় আসলে তেমন একটা যাওয়া হয় না, বা তেমন একটা কলকাতায়ও তো আসা হয় না। তো যাই হোক, এবার যাচ্ছি, গিয়ে থাকবো না, চলেই আসবো। তো সবাই মিলে রওনা হয়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। কলকাতায় আসলেও ওর বাবা তেমন একটা যেতে চায় না, বলে বাবা মা নেই ওখানে, শুধু শুধু গিয়েই বা কী করবে। তো যাই হোক, বাবা মা না থাকলেও বাবার বাড়ি তো বাবার বাড়িই হয়, বা সেই এলাকাটা তো থাকে, তার উপরে একটা টানও থাকে। আর বাবার বাড়ির সুখ তো আর সবার হয় না, বা বাবার বাড়ি সবার কপালে থাকেও না। তারপরেও এই জায়গার প্রতি যে টান, সেটা কখনোই কিন্তু মন থেকে কমে না। তো যাই হোক, এই যে হাবড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা মেয়েরা বিয়ের পরে সাধারণত যত জায়গায় ঘুরি না কেন, তবে বাপের বাড়ি যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট সবসময়ই থাকে। যতবারই যাওয়া হয় মনে হয় যেন নতুন এক্সাইটমেন্টটা আবারও নতুন করেই কাজ করছে। আর সেখানেই যাবে নিজের ছেলে মেয়েও, গিয়ে দেখবে তার মায়ের শৈশব কেমন কেটেছিল বা কোথায় ছিল। তো এর তো একটা আলাদা এক্সাইটমেন্ট সবসময়ই থেকে যায়। এই যে হাবড়া হাসপাতালটাও এখানেই আছে, এই হাসপাতালেই আমার স্নেহার জন্ম হয়েছিল। আর আজকেও এখানে আমাদের আমার একটা যা ভর্তি আছে, ওরও বাচ্চাও হয়েছে আর কি। তো যাওয়ার সময় একবার সেই সদ্য নবজাত শিশুটিকেও দেখেই যাব। আর এই যে হাবড়া স্টেশনের ঠিক সামনে একটু ওর বাবা ছবি তুলে নিচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে হাবড়া স্টেশনে আমরা ঢুকে পড়েছি, আর ওর বাবা গেছে টিকিট আনতে। স্নেহা এই দোকান থেকে বললো একটা চিপস খাবে, সেজন্য ওকে একটা চিপসও নিয়ে দেওয়া হলো। আর এই যে শ্রেয়াস ওর কাকার সাথে, আমি অনেকক্ষণ ওর দিকে ধ্যান দেইনি, এই জন্য ও আমার ওপর একটু রেগে আছে। আর এই যে স্টেশনের ঠিক সামনে দেখুন কতগুলো গোলাপ ফুল গাছ, আর গোলাপ ফুল রং বেরঙের ফুটে উঠেছে, হলুদ, লাল, গোলাপি, কমলা, অনেক রকমেরই গোলাপ ফুল এখানে আছে। জায়গাটা দেখতে বেশ সুন্দরই লাগছিল। এরপর এই যে এই চিপস না চকলেট, যাই হোক কিছু একটা, এটা স্নেহা নিয়েছিল। তো ওরা 2 ভাই বোন এটাই খাচ্ছিল, আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু বাড়ি থেকে ঘুম থেকে উঠেই রওনা হয়েছি, কালকে দাদাবু এসেছিল, কাল থেকে শরীরটা খারাপ হতে শুরু হয়েছিল। তো আজকেও বেশ একটু খারাপই আছে, তারপরেও আজকেই রওনা হলাম, কেননা এরপরে হাতে আর সময় বেশি থাকবে না, চলে যাওয়ার দিনও প্রায় চলে এসেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই জাস্ট আমরা স্নান সেরে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখুন কচুরি, হাবড়ার ঠিক এই যে ওভারব্রিজটার নিচে, এখানে এই কচুরিটা নাকি খুব ফেমাস, আমরা ইউটিউবে দেখেছিলাম। তো ওর বাবা বলেছিল এবার যখন কলকাতা যাব এই কচুরি অবশ্যই খাওয়াবো, তো সেজন্য সকাল সকাল আমরা এই কচুরিগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। তো সত্যি কচুরিটা খুবই সুন্দর, খুবই টেস্টি। আর স্নেহা তো এতটাই ওর পছন্দ হয়েছিল, ও বলছিল আমি আবারও খাবো, কিন্তু যাই হোক ট্রেনটা ঢুকে পড়েছিল, যার কারণে আমরা আর বেশি খেতে পারিনি। তো সবাই এক এক প্লেট নিয়ে খেয়ে তারপর রওনা হয়েছিলাম এই ট্রেনে উঠে। তো যাই হোক, এই ট্রেনটা কিন্তু আমাদের ছিল না, এটা অপোজিট প্ল্যাটফর্মে ছিল। আমাদেরটা আসতে এখনও একটু দেরি ছিল, সেজন্য সামনে থেকে আবার একটু ঘুগনি নিয়েও সেটাও একটু ট্রাই করা হলো। তো সেটাও স্নেহার বেশ ভালোই পছন্দ হয়েছিল। ও খুব বেশি একটা খাবার দাবার পছন্দ করে না, ননভেজ হোক ভেজ হোক বা যে কোনো খাবার দাবার ওর বেশি একটা ইন্টারেস্ট নেই। তো যাই হোক, কচুরিটারও ও খুব নাম নিয়েছে, আর সাথে ঘুগনিটারও। এখানে একটু ছবি তুলে নিচ্ছিল, তবে ওর মুডটা একেবারেই ভালো ছিল না, কেননা ওর একটু বেশ গরম লেগে গেছিলো, মানে গরম লাগছিল আর কি। আর এই যে আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছে। এই স্টেশনটা না প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, জাস্ট ওঠাই যায় না। আমি তো কোনো রকমভাবে উঠেছিলাম, কোলে আমার কাছে শ্রেয়াস ছিল, কিন্তু আমার ভয় হচ্ছিল স্নেহা যদি না উঠতে পারে। তো যাই হোক, আমি ওঠার পর
তারপর সবাইকে টেনে টেনে তুলছিলাম। তো এক মনে হচ্ছিল স্নেহা হয়তো বা থেকে গেলেও যেতে পারে, কিন্তু যাই হোক ওর কাকা ওকে নিয়ে উঠে পড়েছিল। প্রচুর ভিড় হয় সত্যি, এত ভিড় ওভারটেক করে এই ট্রেনটায় ওঠা খুবই একটা দুষ্কর ব্যাপারই হয়ে যায়। তো ট্রেনে ওঠার পর শ্রেয়াসকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম, কেননা আমার হাতে পার্স ছিল আর হাতটা ওঠার সময় মানে টেনশানে যাই হোক হাতে বেশ একটু আঘাতে লেগেছিল। তো এরপর এই যে চলে যাচ্ছি এখান থেকে, ব্যাস একটা স্টেশন, তারপর চলে আসব আমার সেই স্বপ্নের সংহতি। যতবারই আসি এই সংহতিতে আমার কিন্তু মনটা এখানেই আটকে থাকে। আর দূরে থাকলে যখন দিল্লিতে থাকি তখন ততটা মিস না করলেও এই কলকাতায় যখন আসা হয় একটি বার হলেও এই সংহতিতে আসতে মনটা ছুটে যায়, মানে আসতে মন চায়। যতই মানে বোঝাই বা যদিও বাবা মা এখানে নেই, তারপরেও এই জায়গার প্রতি একটা আলাদা মায়া, আলাদা একটা টান, আলাদা একটা স্নেহ কাজ করে। যতবারই আসি ততবারই মনে হয় আমার নিজের জায়গায় এসেছি, আমার একটা পরিচিত জায়গা, আমার একটা ফেভারিট জায়গা। তো ট্রেনটা চলে গেল, এখানে দাঁড়িয়ে একটু আশপাশটা দেখে নিচ্ছিলাম। ততক্ষণে অপর প্ল্যাটফর্মেও ট্রেনটা ঢুকে পড়লো। খুব সুন্দর একটা দৃশ্য, একটা ট্রেন যেতে না যেতেই অপর একটা ট্রেন। আমরা যখন এখানে ছিলাম তখন ডবল প্ল্যাটফর্ম ছিল না, বেশ অনেক বছরই আগের কথা। তখন এখানে একটাই প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্ম নাম্বার 1। পরে গিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 2টা তৈরি হয়েছে, সেটাও হয়ে গেছে অনেক বছরই হলো। তো এই যে আমরা ওভারব্রিজ পার করে ওই পাশে চলে যাব, মানে প্ল্যাটফর্ম নাম্বার 1। সেখান থেকে মেন যে প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা নেমে গেল, ওই রাস্তাটা নেমে জাস্ট একটু সামনেই আমার জেঠুর বাড়ি। এই যে দেখুন বেশ সুন্দর একটা রেল লাইনের মানে সিন আর কি। আর এই রাস্তাটা ধরে বেশ একটুখানি সামনে গেলেই স্কুলটাও ছিল, মানে এই প্ল্যাটফর্মটা দিয়ে জাস্ট সামনের দিকে বাউগাছির দিকে। তো এই যে গ্যারেজটা দেখা যাচ্ছে, এটাও আমি ছোটোবেলায় এই গ্যারেজের যে মানে গ্যারেজওয়ালা বাড়ির যে একটা মেয়ে ছিল দিদি, তার কাছে টিউশন পড়তাম, খুব ছোটোবেলার কথা। এরপর এই যে ওর বাবা গেছে মিষ্টি আনতে, আমি, পিয়াল, স্নেহা আর শ্রেয়াস আমরা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে পড়েছি। আর এই যে হলুদ কালারের যে বোর্ডটা দেখা যাচ্ছে এর সামনেই এই যে জাস্ট এটাই আমার বড় জেঠুর বাড়ি। তো এখানেই আসা হয়, তবে জেঠুরা বেশি একটা বাড়ি থাকে না, ওরা বছরে একবারই আসে। তো এই শীতে ওরা আসে, তো এবার আমরাও এসেছি, সেজন্য এই যে আমার বড় জেঠু। তো ভাবলাম একটু সবার সাথে দেখা করে যাই। সবাই তো বয়স হয়েছে, সবার শরীরটাও খুব বেশি একটা ভালো থাকে না, তা যখন আসাই হয়েছে তো সেজন্য এলাম জেঠুর সাথে দেখা করতে, একটু বড়মার সাথে সবার সাথে দেখা করতে। তো জেঠু এখানেই বসেছিল আর আমি ঘরে গিয়ে সবাইকে একটু চমকে দিচ্ছিলাম। তোকে ভিডিও করছি, যেটা ডাক দিচ্ছে তা শুনিস নাই? ডাকলো আবার না, এখানে দিদি আর বড় মা রান্না বান্না করছিল। এরপর আমরা একটু বসে তারপর চলে গেলাম সামনের দিকে। এই যে আমার বড় পিসির মেয়ে দিদি, তো বড় জেঠার বাড়ির ঠিক একটু পিছনেই দিদির বাড়িটা, তারও আরও একটু সামনে গিয়ে এখানে আমার পিসি আর পিসমশাই থাকে। এই যে আমার পিসমশাই বসে আছে এখানে, তো সবাই একটু প্রণাম করে নিলাম। আর এর জাস্ট সামনেই আমরা থাকতাম ছোটোবেলায়, এই যে পিসির মেয়ে মানে দিদির বর, যার ছোট দিদির বর, এই যে পিসি এখানে মাছ ধরছিল। তো আমরা সেই মুহূর্তেই চলে এসেছি, তো পিসির সাথে একটু দেখা করে নিলাম। তো পিসি তো খাওয়া দাওয়ার জন্য খুব বেশি জোরাজুরি করছিল, তো যেহেতু বড় মায়ের ওখানে রান্নাবান্না হচ্ছিলো তাই পিসিকে আর ঝামেলা ফেলতে চায়নি, যেহেতু বয়সটা অনেকটাই হয়ে গেছে আর পিসি খুব বেশি একটা সুস্থও থাকে না সেজন্য। আর এই যে দেখছেন এই জায়গাটা আমার বাবার আছে, মানে কিছুটা জায়গা আর কি আমার জেঠু দিয়েছিল। আর এখানেই এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব আমার বড় জেঠুর ভাড়ার বাড়ি, এখানে সব ভাড়াটিয়ারা থাকে আর কি। আর এই যে খালি জায়গাটা এখানেই, এইটাই বাবার জায়গা আর কি। তো যতবারই এখানে আসি ততবার এই জায়গাটার প্রতি বেশি একটা আকর্ষণ থাকে, আর মনে হয় যদি বাবা মাও থাকতো তাহলে এক নজর দেখা বলে বা তাদের সাথে একটু সময় কাটাতে পারলে কতটাই ভালো লাগতো। বাংলায় আসি শুধুমাত্র এই আশাই যে সংহতি একবার হলেও একটু যেতে পারবো।
যখন আমরা এখানে ছিলাম তখন খুব বেশি একটা বাড়িঘর দৌড় ছিল না, এই আশেপাশের জায়গাটা পুরো জায়গাটাই ছিল মাঠের ভেতরে স্টেশন থেকে নেমে জাস্ট আমাদের বাড়ি আর হাতে গোনা 2-1টা বাড়িই দেখা যেত। আর এই যে বাড়ির ঠিক পিছনে যে বড়মার বাড়িটা, এটা আমরা যখন থাকতাম তখন এই বড়মার বাড়িটাও এখানেই ছিল। আর এই যে পিসির বাড়ি, এখানে একটা মানে বুড়িরা থাকতো আর কি, মনার মা বলে ডাকতাম। তো তাদের সেই জায়গাটা দাদা আর কি কিনে নিয়েছিল। তো এখানে সবার সাথে দেখা করার পর চলে এসেছিলাম আবার বড়মাদের বাড়ি। তো এখানে খাবার দাবার সব রেডি, আর শ্রেয়াস এখানে একটু গেম খেলছিল। তো ওর কাকা আর স্নেহা একটু দোকানে চলে গেছিলো, যার কারণে আমি ওদের ডাকার জন্য আবার বাইরে চলে গেছিলাম। স্নান করবা না? ফোন লাগে না, ফোন কত করবেন না? হ্যাঁ কয় অল্প অল্প কয়, হিন্দি কয়, যা কয়, বাংলা কয় না। ফোনটা আমার দিবা? ফোন দেगा दादू को, বাবু ফোন দে দো। কাকা বলতে বলতে এখানে আমাদের জন্য খাবার দাবার বেড়ে দিয়েছিল। ওর বাবা খুব বেশি ব্যস্ততা দেখাচ্ছিল, মানে যাওয়ার সময় আবার হাবড়া হাসপাতালেও যেতে হবে। দিদি আর বড়মা মিলে এখানে বেশ অনেক আইটেম, প্রায় 7 থেকে 8 আইটেম রান্নাবাড়া করেছিল। পরে ছর্দি এসেছিলো, অবশ্য ছর্দি এসেও ডাল আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছিল। এরপর আমরা খেয়ে দিয়ে যাই হোক বেরিয়ে পড়েছিলাম আবার স্টেশনের উদ্দেশ্যে। তো ট্রেনটা জাস্ট এখানে তো প্ল্যাটফর্ম থেকে খুব বেশি একটা দূরে ছিল না। তো আমরা ট্রেন বেরোনোর 2-4 মিনিট আগেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে একটু জোর পায়ে হাঁটলেই জাস্ট ট্রেনটা ধরা যায়। তো পিয়াল আর স্নেহা আগেই দৌড়ে এসেছিলো, ওরা টিকিট নিয়ে নিয়েছিল। আর আমি, শ্রেয়াস আর ওর বাবা একটু পিছিয়ে পড়ে গেছিলাম, যার কারণে এসে জাস্ট 2 থেকে 3 মিনিট দাঁড়ানোর পরেই ট্রেনটা ঢুকে পড়েছিল। ট্রেনটা হয়তো 2-3 মিনিট লেট ছিল, যার কারণে আমরা আসার পরেও একটুখানি সময় পেয়েছিলাম। তো এই স্টেশনে খুব বেশি একটা ভিড় হয় না। এর আগে পিছনে 2টো স্টেশনেই বেশ ভালোই ভিড় থাকে, বিশেষ করে হাবড়ায় অনেক বেশি ভিড় থাকে। তো এই যে দেখুন, এখানে আমরা হাবড়া স্টেশনে চলে এসেছি। আর একসাথে 2টো ট্রেন ঢুকেছিল, একটা তো বনগাঁ লোকাল আর একটা হাবড়া লোকাল। 2টো ট্রেন একসাথে আসার কারণে এই স্টেশনে এই মুহূর্তে প্রচণ্ড ভিড় ছিল। আর ওভারব্রিজটা তো এতটাই ভিড় ছিল যে ওর বাবা আলাদা মানে চলে গেছিলো, ওর কাকাও হারিয়ে গেছিলো আর আমিও হারিয়ে গেছিলাম। তো আমি জাস্ট এই কচুরির দোকানের সামনে দাঁড়িয়ে তারপর ফোন দেওয়ার পর ওরা এসেছিলো নিতে। আর এই যে দেখুন বাচ্চার বিরিয়ানি, এটাও খুব ফেমাস হয়েছিল, ভেবেছিলাম খাবো এখান থেকে একবার, কিন্তু সেটার আর সুযোগ হয়নি। তো আমরা এখান থেকেও বেরিয়ে পড়েছি, এই যে হাবড়া স্টেশনের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে পড়েছি। এর থেকে একটু সামনে গিয়েই সেই হাবড়া হাসপাতাল আর কি। আর এই যে যেতে যেতে দেখুন একটা বিরাট বড় গাছ, এই গাছটা বেশ অনেক বছর পুরনো, অনেক বছর, মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এই গাছটাই ছিল। তো গাছটা মারা গেছে আর পুরো গাছটাই যেন খাঁকা করছে, এর যে চামড়াগুলো মানে ছালগুলো সেগুলো উঠে উঠে পড়ে যাচ্ছে আর কি। এরপর আমরা চলে এসেছিলাম একটু শাখার দোকানে, কেননা আমরা এখানে 3:30 নাগাদ পৌঁছে গেছিলাম। আর হাসপাতাল 4টের আগে খুলবে না, মানে 4টের আগে পেশেন্টদের ফ্যামিলির লোকজন আর কি দেখা করতে দেবে না, সেই জন্য একটু শাখার দোকানে এসেছিলাম। আমরা দিল্লিতে থাকি, ওখানে তো তেমন একটা শাখা টাকা পাওয়া যায় না। আর আমার হাতে না প্রচুর পরিমাণে শাখা বাড়ে, যার কারণে বাংলায় এলে 2-1 জোড়া সবসময় এক্সট্রা নিয়েই যাই। তো আজকেও নিলাম, 2 জোড়া শাখা নিয়েছিলাম। তারপর 4:45 সময় তো আমরা হাসপাতালের ভেতর প্রবেশ করি। তো এখানে যাওয়ার পরেও দেখলাম যে রুলসে এখানে প্রচুর মানে ফ্যামিলির লোকজনরা বসে ওয়েট করছে। আর এই যে দেখুন, এটা হয়তো বা নতুন বানাচ্ছে হাসপাতাল। আর এখানে একটা ছিল ঝর্ণা, জল না থাকার কারণে ঝর্ণাটা একেবারেই শুকনো ছিল, তবে ঝর্ণার ডিজাইনটা খুব সুন্দর ছিল। আর এরপর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আর হাসপাতালের ভেতরে গিয়ে দেখি প্রচুর ফ্যামিলির লোকজনরা দেখা করার জন্য ওয়েট করে বসে আছে। আর তারপরেও লেখা ছিল 4টের পরে দেখা করতে দেবে, কিন্তু একটা কার্ডের সাথে একজন লোকই দেখা করতে দেবে, তার থেকে বেশি লোক ভিতরে ঢুকতে পারবে না। কেননা এই হাসপাতালটা যথেষ্ট বড় আর প্রচুর পেশেন্ট থাকে এখানে। একসাথে যদি সবাই গিয়ে মানে হুড়মুড় করে ঢোকে তো হাসপাতালের যে মানে মেনটেন্যান্সটা আর কি একটু ডিস্টার্ব হয়ে যায়, যার কারণে এখানে এই যে দেখুন প্রচুর ফ্যামিলি মেম্বার এদিকে ওদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ওয়েট করছে। আমি যখন আজ থেকে 10 বছর আগে এই হাসপাতালে অ্যাডমিট ছিলাম, মানে স্নেহ হয়েছিল আর কি, তখনও ছিল এরকমই, ফ্যামিলি মেম্বারদের খুব বেশি একটা যেতে দিত না, 1 থেকে 2 জনই যেতে পারতো। আর এখনও সেই নিয়মটা আছে। তো যাই হোক, প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর 4টে বাজলো। 4টে বাজার পর ভেতরে যে আমার যা অ্যাডমিট আছে তার মা ছিল, তার কাছে যে কার্ডটা ছিল সেই কার্ড নিয়ে প্রথমে আমি আর শ্রেয়াস গিয়েছিলাম ছোটো বেবিটাকে দেখতে।
তারপর স্নেহা আর ওর বাবা গিয়েছিল। তো এই যে ভেতরে হাবড়ার মানে হাসপাতালের ভেতরে এই যে আমাদের ছোট্ট বাবাটা, এই মনে হয় 8-10 ঘন্টা আগেই হয়েছে আর কি। তো দেখুন কত সুন্দর চোখ বুজে শুয়ে আছে। তো এখন এই ছোট বাচ্চাদের দেখলে মনে হয় যেন কত ছোট এরা, আর নিজের বাচ্চাগুলোকে দেখলে মনে হয় এরা কখন এরকম ছিল কিনা। তো যাই হোক, হাসপাতাল থেকেও আমরা বেরিয়ে পড়েছি, এবার সোজা যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে সোজা গিয়েছিলাম আবার এই টেম্পুই হয়তোবা। তো যাই হোক, এটা ধরে সোজা গিয়েছিলাম কচুয়া মোড়ে, সেখান থেকে বাংলায় এসে এবার এখনও এই যে বেল আর পেয়ারা মাখা খাওয়া হয়নি, তো সেটাও একটু নিয়ে নিয়েছিলাম। আজকে আর স্নান কারোই হয়নি, শুধু ওর কাকাই করেছিল, আর তেমন কেউ স্নান করেনি, মানে আমার শরীরটা যেহেতু খারাপ ছিল। তো এক্সাইটমেন্টে তো সারাদিন ঘুরেছি, তো খুব বেশি একটা ফিল হয়নি। তবে বাড়ি যাওয়ার পর আস্তে আস্তে প্রচণ্ড শরীর খারাপ হওয়া শুরু করে, এবং পরের যে 4 দিন ছিলাম কলকাতায়, সে 4 দিন তো পুরো বিছনায় শুয়েই 4টা দিন কেটেছে। কিভাবে কেটেছে সেটা আমিও জানি না। আসলে এই অসুস্থতার কারণেই আমি ভিডিওগুলো এতদিন ধরে পোস্ট করতে পারিনি। আর যেহেতু আমাদের রিটার্ন টিকিট করাই ছিল, তো যতই অসুস্থতা হোক না কেন, এক পর্যায়ে এরকম মনে হচ্ছিল যে হয়তোবা দিল্লি ফিরে যেতে পারবো না, এতটাই শরীর অসুস্থ ছিল। সারাদিন শুধু শুয়েই থাকতাম, আর ওর কাকাই বাড়ির কাজবাজগুলো বেশিরভাগ করে দিত। এই শুধু আমি একটু রান্না করে দিতাম, আর বাকি থালা বাসন ধোয়া বা ঘরের অন্যান্য কাজবাজ নেহা একটু ঝাড়ু লাগিয়ে দিত, আর বাকি কাজবাজ ওর কাকাই করে দিত। তো যাই হোক, এখান থেকে এই যে কদবেল মাখা এবং পেয়ারা মাখা দুটোই নিয়েছিলাম, কিন্তু অসুস্থতার কারণে পেয়ারা মাখাটা কিছুটা পরিমাণ খেতে পারলেও কদবেল মাখাটা খেতে আর তেমন একটা সাহস হয়নি, শুধু মনকে বোঝানোর জন্য একটুখানি মুখে দিয়েছিলাম। এরপর রাতের বেলায় এই যে স্নেহার সাইকেল এসেছিল, তো ওর বাবাকে প্রায় সময় বাজারে যেতে হতো, যার কারণে এই এক সাইকেলেই ওর বাবা প্লাস আমি এবং স্নেহা, আমি খুব বেশি চালাইনি, কেননা যেহেতু অসুস্থ ছিলাম। একবারই একটু ট্রাই করেছিলাম, 1 থেকে 2 বার। যাই হোক, সবাই মিলে এই সাইকেলটা চালানো হয়েছিল, যে 2-3 দিন যাইছিলাম, আবার সব কিছুকে তালা টালা দিয়ে রেখে চলে এসেছি। তো সাইকেলটা আনতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। স্নেহা তো সেই খুশি, ওর খুশি তো একেবারে মানে আকাশ ছোঁয়া আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।